পশ্চিমবাংলায় হয়ে গেল চূড়ান্ত ভায়োলেন্স মমতা ব্যানার্জির ঘরে। চটি দিয়ে ভাইপোকে তুমুল কেলিয়েছেন মমতা ব্যানার্জি, কারণ ভাইপো কনফেস করে সেদিন সেও বিজেপিকে ভোট দিয়ে এসেছিল, কিন্তু সে আশ্বাস দেয় যে ভোট চুরি হয়েছে। বিজেপি কখনোই 200টা সিট পেত না, আরও বেশি পেত। 50টা টিএমসি যেটা তারা জিতেছে, সে নিজে ভোট চুরি করেছে। সুপ্রিম কোর্টে অ্যাপিল করাতে মমতা ব্যানার্জির কথা শোনে সুপ্রিম কোর্ট, তারা আদেশ দেয় রি ইলেকশন করার 2031-এ। কিন্তু লোকেরা প্রতিবাদ করছে যে এত দেরি করলে হবে না, আমাদের ইমিডিয়েট রি ইলেকশন চাই 2056-তে। আরও খবর উঠে আসছে সিপিআইএম সাপোর্টারদের থেকে, তারা আজ গর্বে মাতোয়ারা, কারণ বিজেপির সমর্থকরা তৃণমূলের পতাকা ছিঁড়লেও তাদের জাতীয় পতাকা দেখেও সেটিতে হাত দেয়নি। বিজেপির কর্তৃপক্ষকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলেন যে তারা জানতোই না যে সিপিআইএম বলে কোনো পার্টি এক্সিস্ট করে, তারা ওটাকে আরসিবির পতাকা ভাবে ছেড়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে বাংলা ইলেকশন জেতা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইলেকশন যেই জিতুক, হারে সবসময় রাহুল গান্ধী। এই যে সবাই কতদিন ধরে বলছিল যে একটা হাড্ডাহাড্ডি ইলেকশন হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা কোথায়? হাড্ডাহাড্ডির লড়াইটা কোথায় হলো? আর যারা এইসব প্রেডিকশন করে তাদের এবার অফিসিয়ালি জবটা ছেড়ে দেওয়া উচিত। কারণ কী লাভ এত পড়াশোনা করে, এত প্রেডিক্ট করে, যদি আলটিমেটলি আমার মতো একটা আনপড় গাবার মানুষ আর তোমার প্রেডিকশনের রেজাল্ট একই হয়, তাহলে কী লাভ? এখন অনেক লোককে থাকবে যারা অনেক রকমের অনেক থিওরি দেবে, এই জন্য হেরেছে, ওই জন্য হেরেছে। আমার ইনস্টাগ্রাম রিল পুরোপুরি ভরে গেছে যে কিভাবে মমতা হেরেছে, কিভাবে বিজেপি জিতেছে, এই ওই সেই, এত থিওরি, বাপরে বাপ, সবার কাছে একটা থিওরি, উইচ ইজ নট রং। I have also my theory, but আমি ওটার থেকেও বড় কথা হচ্ছে নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক আছে, এটা তুমি জানো, আমি জানি, এইট ফেল সবাই জানে। আচ্ছা, থিওরিটা শুনে নিলে, এবার আমি কনটেক্সটটা বলি। 1947-এর পর থেকে কংগ্রেস গভর্নমেন্ট বা তারপর লেফট গভর্নমেন্ট বা তারপর টিএমসি গভর্নমেন্ট ইজ বিন ডুইং দ্য মাইনরিটি অ্যাপিসমেন্ট পলিসিস, মানে মাইনরিটিদের মেজরিটিদের থেকে বেশি রাইটস দিয়ে দেওয়া, অ্যাজ ইন যাতে মেজরিটিরা যারা আছে হিন্দু, তারা যেন ফিল করে যে তারা একটা সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দেয়ার কান্ট্রি ইটসেলফ। এবার এটা থেকে অনেকের রাগ হয়, অনেকের অনেক রকমের থিওরি থাকে যে এরা অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু। এটার মানে এটা নয়। কংগ্রেস গভর্নমেন্ট বা টিএমসি গভর্নমেন্ট কখনোই অ্যান্টি হিন্দু ছিল না, কখনোই অ্যান্টি ইন্ডিয়া ছিল না। কারণ হচ্ছে মাইনরিটি ইন ইন্ডিয়া মেজরলি একটাই রিলিজিয়ান থেকে বিলং করে, সেটা আমরা সবাই জানি কি, ইসলাম। ঠিক আছে, এবং এই ইসলাম মাইনরিটির একটা খুব ভালো জিনিস হচ্ছে এরা একটা জায়গায় সবাই মিলে এক জায়গায় গিয়ে ভোট দেয়, এদের প্রচণ্ড স্ট্রং কমিউনিটি আছে। তার মানে এদেরকে যদি কেটার করা হয়, তাহলে এদের পুরো ভোটটা একটা জায়গায় পড়তে পারে, উইচ মিনস আমরা একটা সুপার কনসলিডেটেড ভোট ব্যাঙ্ক পেতে চলেছি। এটা দেখে, এটা শুনে তো মনে হতে পারে হ্যাঁ ভাই, জাস্ট 20% কি ম্যাক্সিমাম 30%ই তো মাইনরিটি আছে, হ্যাঁ তা তো কী যায় আসে, তারা যদি কনসলিডেট হয়ে যায়, 70% তো এখনও আমরাই না। বাট প্রবলেমটা হচ্ছে সবাই এটা ভুলে যায় যে গভর্নমেন্টের কখনোই 100% মেজরিটি লাগে না, লাগে 50%। এবং 50%-এর মধ্যে যদি তোমার কাছে 20% অলরেডি থাকে, তাহলে তোমাকে আর জাস্ট 30%-এর জন্য লড়তে হয়। কারণ তুমি জানো যে তোমাকে জাস্ট 30% হিন্দু ভোটকে নিজের কাছে রাখতে হবে, কারণ 20% মুসলিম ভোট তুমি অলরেডি পাচ্ছ। 60% হিন্দু যদি তোমার এগেনস্টও আসে, 30% হিন্দুর জন্য আর 20% মুসলিমের জন্য তুমি জিতে যাচ্ছ, উইচ ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি। এবং এটা কাউন্টার করার কোনো উপায় কারোর কাছে ছিল না। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন দিয়েই আমরা দেখব যে এই নেক্সাসটাকে কী করে বিজেপি ব্রেকডাউন করেছে। নিউটনের থার্ড লটা এখানেও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখান থেকেই আমার কনটেক্সটটা শুরু, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রথম প্রবলেম হলো, যদিও এই মুসলিম ভোটার্সরা প্রচণ্ড রকম কনসলিডেটেড ভোটিং করে, মানে একটা পার্টিকেই ভোট দেয়, তাদের সেরকমই স্ট্রং একটা কমিউনিটি আছে, যার মানে হলো তারা তাদের কমিউনিটির ব্যাপারে কোনো কিচ্ছু সহ্য করবে না, উইচ মিনস তোমাকে কন্টিনিউয়াসলি কমিউনিটি অ্যাপিসমেন্ট করে যেতে হবে, উইচ ইজ নট আ ভেরি বিগ প্রবলেম। বাট একটা লেভেলের পর সেই কমিউনিটি অ্যাপিসমেন্টটা আস্তে আস্তে বেসিক নেসেসিটি থেকে আস্তে আস্তে ইসলামিক কনভার্সন চলে যেতে থাকে। মানে হচ্ছে প্রথমে তুমি অ্যাপিস করলে ওদেরকে, তোমাদেরকে থাকার জায়গা দেবো, তোমাদেরকে হিন্দুদের থেকে প্রোটেক্ট করবো, এটা খুব ভালো। এবার হিন্দুদের থেকে প্রোটেকশন তো পেয়ে গেছে ওরা, কারণ হিন্দুরা এমনিতেই কোনো অ্যাটাক ফ্যাটাক করে না ওদের ওপর। তারপর ইসলামিক ভোটার্সরা কী চাইবে? তাদেরকে নামাজ পড়তে দাও, তাদেরকে আরও মসজিদ বানাতে দাও, তাদের ইসলামকে প্রিচ করতে দাও।
এবার সেটার মধ্যে অতটা প্রবলেম নেই, তুমি ওপেনলি ইসলাম প্রিচ করতেই পারো, ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি যখন ইন্ডিয়া। বাট আনফর্চুনেটলি এরা আরও কিছু দাবি করবে যে হিন্দুকে এবার ভাগাতে হবে এই জায়গাটা থেকে, এবার ওই পুরো জায়গাটার কবজায় এই কমিউনিটি করবে। খুব ভালো কথা, এটাও তুমি করে দিচ্ছ। বাট যেহেতু হিন্দুদের কোনো কমিউনিটি নেই, আর যেহেতু তোমার গভর্নমেন্ট পাওয়ারে আছে, হিন্দু লোকটা কিছু করতে পারবে না আন্ডার এনি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। বাট প্রবলেমটা হচ্ছে এখানে 20%-এর পর তোমার ওই 30% ভোটটা লাগবে, তাও হিন্দুদের, তাই না? তো এটার জন্য মমতা দি আমাদের খুব ভালো একটা প্রকল্প লঞ্চ করেছিল, যেটা হলো ভাতা, বৃদ্ধদের জন্য ভাতা, যেটা অতটা কাজে আসবে না, কারণ 10-15 বছর পর সেই বৃদ্ধগুলো আর ভোট করতে যেতেই পারবে না। তোমার যদি খুব এক্সটেন্সিভ একটা নেটওয়ার্ক না থাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ভোট দেওয়ার, সেটা একটা প্রবলেমেটিক বিষয়, সেটা আলাদা বিষয়। বাট যেহেতু ছেলেদের অ্যাপিজ করার কোনো পলিসি ছিল না আপটিল অবভিয়াসলি যুবসাথী, যেটা খুব বাজেভাবে ফেল করে, সেটা আলাদা ভিডিও আমি বানাবো। বাট তাও যে 30% ভোটটা মমতাদি নিত, সেটা হলো ভাতা দিয়ে মেয়েদেরকে। এবার এই মেয়েদের ভাতাদের অ্যাডভান্টেজটা হলো এটাই যে তারা 50% অফ দ্য পপুলেশন, তারা ভোট করতে পারে, মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তো সেখানে একটা অ্যাপিসমেন্ট অলরেডি চলে আসতো। এবং এই ভাতা দিয়ে যেহেতু আমাদের অন দ্য লার্জ স্কেল অফ দ্য পপুলেশন আমাদের মেয়েরা অতটা এমপ্লয়েড না, অতটা টাকা তারা হাতে পায় না, তো এই স্কিমগুলো খুব সুন্দর কাজ করতো। বাট আনফর্চুনেটলি যদি এই অ্যাপিসমেন্ট পলিসিটা তোমার জারি রাখতে হয়, তাহলে তোমাকে তো একটা কাজ করতে হবে না, তোমাকে বেসিক উইমেন সেফটিটাকে প্রাধান্য দিতে হবে। যদিও সন্দেশখালিতে যেটা হয়েছে সেটার মধ্যে রিলিজনের অ্যাঙ্গেলটা অতটা তোলা হয়নি, বাট যারা লোকাল লেভেলের মানুষ আছে তারা অবভিয়াসলি ভালো করেই জানে যে রিলিজিয়ান ফ্যাক্টরটা সবসময় যদি কোনো মুসলিম অ্যাকিউজ থাকে তাহলে ফ্যাক্টরে চলে আসে, এটাই হলো প্রবলেম। এবার এই প্রবলেমটাও সলভ হয়ে যেত, কারণ 2024-এ বিজেপি অতটা স্ট্রং ছিল না, কারণ বিজেপির নিজের মধ্যে ইন্টারনাল স্ট্রাগল তৈরি হয়ে গেছিলো, সেটা একটা পরের ভিডিও আমি বানিয়ে দেবো। বাট 2024-এ মমতার এটা এনশিওর করা উচিত ছিল যাতে তাদের 30% যে ভোট ব্যাঙ্কটা আছে যারা মহিলাদের, সেইটা যেন কোনোভাবেই তাদের থেকে ক্ষুদ্র না হয়ে যায়। বাট এটা আনফর্চুনেটলি এতটা বাজেভাবে এক্সিকিউট করলো, আর এই র্যাকেটটা এত জঘন্যভাবে ধরা পড়লো, উইচ ইজ অল রাইট, ঠিক আছে, তাও ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ 2024-এ ভালোভাবেই তৃণমূল জিতেছিল, তো সেটার একটা নেশা মাথায় চড়ে গেছিলো হয়তো। বাট তারপর 2025-এ একটা মারাত্মক কাণ্ড ঘটে, সবাই জানি আমরা, আরজি করের একটা রেপ কাণ্ড, উইচ ওয়াজ হিউজ, ঠিক আছে। কলকাতার মতো একটা কনসোলিডেটেড এরিয়ায়, যেখানে প্রচণ্ড রকমের টিএমসির একটা উইথহোল্ড আছে, সেইখানে নেমে সবাই মিলে প্রোটেস্ট করা, এবং প্রত্যেকটা বেঙ্গলের এরিয়ায় এরকমভাবে প্রোটেস্ট হয়েছে। এটা ভগবান একটা চান্স দিয়েছিল মমতাকে, কারণ ওই বিষয়টা 2025-এ হয়েছিল, সেই বছর যদি ইলেকশন হতো সেই মুদ্রাটা আরও ভালোভাবে আনা যেত। বাট সেই বছর যেহেতু ইলেকশন হয়নি, তো মমতার কাছে একটা খুব ভালো চান্স ছিল, জাস্ট কিছু পাবলিক স্টেটমেন্ট দিয়ে দিতে হতো, বা ধরো একটা খুব কুইক জাস্টিস সিস্টেম করতে হতো, যে যারা এই কাজটা করেছে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, দিক বা না দিক, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হতো। হ্যাঁ, তারপর কন্ডেম করতে হতো যারা করেছে, হ্যাঁ, গালাগাল দিতে হতো মাইকে, মমতার কথা বলছি, মমতাকে করতে হতো এইসব। বাট সেটা করেনি, সে ভিকটিম ব্লেমিং করেছে প্রচণ্ড রকমের, আর নিজের এগেনস্টে নিজে ধর্নায় নেমে পড়েছে, উইচ ওয়াজ উইয়ার্ডলি গুড এন্টারটেনমেন্ট প্যাকেজ। বাট আনফর্চুনেটলি ওটা কোনো কাজ হবে না, সবাই জানতো। প্রবলেমটা এটাই ছিল যে যারা মহিলা ভোটার ছিল তাদের ভোটটা একটু হলেও কেটে গেছে মমতার জন্য, সেটা ঠিক আছে, তাও 50%-এর মধ্যে যদি 25%ও মমতাকে ভোট করে দেয়, তাহলে আর 5%কে আনলেই মমতা 45% কি 50% ভোট নিয়ে নেবে, অ্যাজ লং অ্যাজ মুসলিম ভোটার্সরা তাদের সাথে আছে। বাট প্রবলেমটা হচ্ছে এখান থেকেই শুরু, কারণ ওয়েস্ট বেঙ্গলে মুসলিমদের অ্যাপিস করে করে বিষয়টা এতটাই বাজে রকমের চলে গেছে পর্যায়ে, উইচ ওয়াজ আউট অফ টিএমসি's হ্যান্ড, ঠিক আছে। তারা মুসলিমদের কখনোই নারাজ করতে পারবে না, তো মুসলিমরা যা বলবে তাদেরকে তাই করতে হবে, না হলে তারা সরকার চালাতে পারবে না। সব কাজেরই একটা ফলাফল হয়, এবং সেই কাজের ফলাফলটাই হচ্ছিল এটা, যে হিন্দুরা যারা 70% মেজরিটি ছিল, তারা সবসময় ডিসইউনাইটেড থাকে, তাদের মধ্যে কাস্ট, ক্রিড, পয়সা কড়ি, কালচার, এদিক ওদিক সেদিক অনেক রকমের ডিভাইড থাকে। বাট তুমি যদি ওদের এক্সিস্টেন্সকেই থ্রেট করে দাও এই মুসলিম অ্যাপিসমেন্ট করে করে, প্রবলেমটা তখন থেকে শুরু হয়ে যায়।
কারণ হিন্দুরা তখন একজোট হতে থাকে এবং একটা কমন হেট্রেডের আন্ডারে তোমার আন্ডারে ইউনাইট করে যায়। সেটাও ঠিক আছে, কারণ মমতার এগেনস্টে কথা বলার মতো আর কোনো সিএম ফেস বিজেপি বা অন্য কোনো অপোজিশন এখনো অবধি আনতে পারেনি। সেটা একটা মমতার প্লাস পয়েন্ট ছিল। আনফর্চুনেটলি সে সেটা ভুলে গেছিল যে বিজেপির মতো হার্ডওয়ার্কিং পার্টি আর দুটো নেই। তারা প্রচণ্ড রকমের হার্ডওয়ার্কিং। তারা যতই ফালতু কথা বলুক, তারা যতই হিন্দুত্ব আইডিওলজি প্রমোট করুক, অন দ্য কোর তারা নিজের ভুল থেকে খুব ভালোভাবে শেখে, উইচ ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য কংগ্রেস অ্যান্ড দ্য বিজেপি। দ্যাটস ওয়াই দ্য বিজেপি ইজ লিডিং। ঠিক আছে, তারা প্রত্যেকটা নিজের ভুলকে পরের বার খুব ভালোভাবে সংশোধন করে। এবং মমতা ব্যানার্জির কাছে আবার একটা উপায় ছিল, যখন 2025-এ ঝেঁটিয়ে বার করা হলো ঝাড়ুমারা কেজরিওয়ালকে দিল্লি থেকে, তখন মমতার বোঝা উচিত ছিল যে সিএম ফেস না থাকলেও বিজেপি একটা জায়গায় জিতে যেতে পারে, লোকাল কাডার নেটওয়ার্ক স্ট্রং থাকলে এবং একটা হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারলে ঠিকঠাকভাবে। বাট মমতা সেই হিন্টটাকেও নেয়নি। খুব ভালো কথা। আমরা এক্সপেক্ট করবো যে অ্যাজ আ লয়ার তার অ্যাটলিস্ট লিগাল ফ্রেমওয়ার্কগুলো জানা উচিত। ইসিআইয়ের পাওয়ার্স কী আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার্স কী কী আছে, সেই ফ্রেমওয়ার্কটা সে হয়তো বুঝতে পারেনি। আমি জানি না কী করেছে। কারণ যদি যদি তুমি ইল্লিগাল বাংলাদেশি তাদেরকে ভাগিয়ে দাও, এসআইআর থেকে ওদের ভোটার লিস্ট থেকে নামটাই কেটে দাও এবং এনশিওর করাতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তাহলে মমতা ব্যানার্জির এত ভয়টা ছিল কেন যে সে ওয়েস্ট বেঙ্গলকে হারিয়ে ফেলবে? দ্য মেন থিং, তুমি জানো না, তুমি যাদের সাথে পাঙ্গা নিচ্ছ, একজন হলো হোম মিনিস্টার। ও চাইলে আর্মি যে কোনো জায়গায় ডিপ্লয় করে রাখতে পারে যদি ওর প্রয়োজন লাগে। তুমি জানতে না সেটা আগে? কতক্ষণ প্রোটেস্ট করবে? ঠিক আছে, প্রোটেস্ট করেছো, ভালো কথা। তুমি কি জানতে না যে যাদের তুমি ফেক আধার কার্ড বানাচ্ছ, যাদের তুমি ফেক ভোটার আইডি কার্ড বানাচ্ছ, তাদেরকে যখন ইচ্ছা তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ভাগিয়ে দিতে পারে লাথ মেরে? আনফর্চুনেটলি সেটা বুঝতে পারেনি, নাকি বুঝতে চাইনি। কারণ এগুলো উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ছিল। যদি না থাকতো তাহলে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট সেটাকে রুল আউট করে দিত না। বাট সেটা অবভিয়াসলি একটা লয়ার হয়েও সে বুঝতে পারেনি এতদিনের। আনফর্চুনেট। যখন এসআইআর হয়েছিল, যখন মুসলিমদের খুব বাজে রকমভাবে টার্গেট করা হয়েছিল পশ্চিমবাংলাতে, তখন মমতা কিচ্ছু করেনি, যার জন্য অ্যাকচুয়ালিতে আমরা দেখতে পেরেছি মালদা এবং মুর্শিদাবাদে মুসলিমরা আর মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। আর আমরা দেখতে পেয়েছি যখন অবভিয়াসলি পানিহাটিতে অভয়ার মা দাঁড়িয়ে যায়, তখন ইট ওয়াজ ওভার ফর হার। কারণ সে যেই দু পায়ে সরকারটা দাঁড়িয়েছিল তার, সেই দুটো পাকেই ভেঙে দিয়েছে মোদি এসে। ঠিক আছে, তো ইট ওয়াজ অল ওভার। অ্যান্ড তার সাথে চেরি অন দ্য কেক, হিন্দু ভোটগুলোকে সব কটাকে কনসলিডেট করে বিজেপি একতরফা করে নিয়েছে। যাই হোক, সত্যি আর কোনো অপোজিশন বেঁচে থাকলো না ইন্ডিয়াতে। এবার সিআইএর ফান্ডিংগুলো, এবার সিসিপির ফান্ডিংগুলো কোথা থেকে আসবে? ই বাবা, খুব টেনশন হয়ে গেল ভাই, সত্যি খুব টেনশন হয়ে গেল। ডু নট ওয়ারি, কারণ তামিলনাড়ুতে এখনও, কেরালাতে এখনও একটা অ্যান্টি গভর্নমেন্ট সরকার চলছে। অ্যান্ড ডিএমকে আর এআইডিএমকে মিলে তামিলনাড়ুকে একটু বেশিই ডেভেলপ করে ফেলেছিল জিডিপির নাম্বারে। তাই জন্য হয়তো সেখানকার পাবলিকরা বলেছে থোড়া নাচ গান আমি জরুরি হ্যাঁ। মমতা আসুক না আসুক, আমি তো নেক্সট ভিডিওতে আসছি তোমাদের কাছে না।